আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স প্রথম বর্ষে বলবিদ্যার একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তো দেখো, প্রশ্নটি হচ্ছে গ্রিনের উপপাদ্য বিবৃতি ও প্রমাণ করো। তো আমি এই ফার্স্ট অধ্যায়ের বলবিদ্যার প্রথম অধ্যায়ের অলরেডি স্টোকের সূত্র আর গসের ডাইভারজেন্স সূত্র অলরেডি প্রমাণ করে দিয়েছি। আজকে আমি গ্রিনের উপপাদ্যটা করাবো। তো এই তিনটা প্রশ্নর মধ্যে স্টোক এবং গ্রিনের উপপাদ্য তোমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাসের মধ্যেও পাবা, তাই তোমরা এটা ভালোভাবে মুখস্থ করে রাখো। পরবর্তীতে আমাদের ক্যালকুলাসের মধ্যে আমাদের আর এত প্যারা হবে না। তো চলো আমরা আজকে গ্রিনের উপপাদ্যতে বিবৃতি ও প্রমাণ করি। তো বিবৃতিটা দেখো, গ্রিনের উপপাদ্য আগে বিবৃতিটা আগে লিখি। মনে করলাম এক্স ও ওয়াই একটা তল। দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই তলে একটা আবদ্ধ ক্ষেত্র, মনে করলাম এরকম একটা আবদ্ধ ক্ষেত্র আছে, যার ভেতরে আর একটি আবদ্ধ ক্ষেত্র, যার বাইরে সি দ্বারা কি থাকে, আবদ্ধ থাকে। সি বক্ররেখা দ্বারা আরটি আবদ্ধ থাকে। তাহলে এক্স ওয়াই আগে আমি দেখো প্রমাণ, এই বিবৃতিটা যদি মুখস্থ করে প্রমাণ পারবা। তো দেখো, এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা সি দ্বারা আবদ্ধ, সি দ্বারা বাউন্ডেড। তাহলে এক্স ওয়াই সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যা কি দ্বারা বাউন্ডেড, সি দ্বারা ঘেরা। তাহলে দেখো তো, যেখানে যে কোনো অক্ষের সমান্তরালে আমি এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ, যে কোনো অক্ষটাকে যদি আমি লম্ব টানি বা রেখা টানি, সেটা সর্বোচ্চ দুইটা বিন্দুতে ছেদ করবে। তো দেখো, আমি চিত্র আঁকাইলাম, আমার এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর এক্স অক্ষের সমান্তরালে যদি আমি লম্ব রেখা টানি সমান্তরালে, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু ছেদ করলো। আবার দেখো, ওয়াই অক্ষ বরাবর যদি আমি ওয়াই অক্ষের সমান্তরালে যদি আমি লম্ব টানি বা রেখা টানি, তাহলে এই আবদ্ধ ক্ষেত্রটাকে দুইটা বিন্দুতেই ছেদ করবে। এমন না যে তুমি এরকম করে কোনো একটা রেখেছো, এখান থেকে এরকম করে ছেদ করলে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অলরেডি চারটা বিন্দুতে ছেদ করেছে, এরকম চিত্র নেওয়া যাবে না। তো তাহলে আমরা কি লিখব, যেখানে যে কোনো অক্ষের, সেটা হয় এক্স অক্ষ হয় ওয়াই অক্ষ, যে কোনো অক্ষের সমান্তরালে রেখা টানলে সি আবদ্ধ ক্ষেত্রকে, সি আবদ্ধ ক্ষেত্রকে সর্বোচ্চ কতটি বিন্দুতে ছেদ করবে, সর্বোচ্চ কয়টি, সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করে, দুইটি বিন্দুতে ছেদ করে। তাহলে দেখো, আমি যদি এখন রেখাটা টানি, তাহলে আমি মনে করো এই এক্স অক্ষের সমান্তরালে রেখা টানলাম। তাহলে এক্স অক্ষের সমান্তরালে রেখা টানলে মনে করলাম এই আবদ্ধ ক্ষেত্র এই বিন্দুতে এই জায়গায় সেট করলাম। আর উপরের যদি আমি রেখা টানি, মনে করলাম আবদ্ধ ক্ষেত্রকে এই যে এই বিন্দুতে সেট করলো। আবার যদি আমি এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরালে টানি, তাহলে মনে করলাম এখান থেকে এইটুকু হচ্ছে এক্স অক্ষের ওয়াই অক্ষের সমান্তরাল, যেটা সি রেখাকে এই বিন্দুতে সেট করলো। আবার এই পাশে যেটা সর্বোচ্চ, সেখান থেকে যদি আমি সেট করি, অক্ষ টানি, তাহলে এই বিন্দুতে সেট করলো। তাহলে মনে করলাম যে প্রথমে এক্স অক্ষের সমান্তরালে যে সি বৃত্তকে সেট করলো, সেটা মনে করলাম এ বিন্দুতে সেট করেছে, আর সর্বোচ্চ যে বৃত্তটা সি বিন্দুতে সেট করেছে, সেটা এক্স ইকুয়াল টু মনে করলাম বি বিন্দুতে সেট করেছে। এবার দেখো, ওয়াই অক্ষকে ধরলাম
এটা তো ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ যে বৃত্তটাকে সর্বনিম্ন বিন্দুতে ছেদ করলো সেটা মনে করলাম আমরা এ বি, তাহলে সি বিন্দুতে ছেদ করেছে। আর সর্বোচ্চ বৃত্তের সর্বোচ্চ চূড়াতে ওয়াই অক্ষ ছেদ করেছে মনে করলাম ডি বিন্দুতে। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তারপর দেখো, তাহলে আমি কি লিখব, এখন যদি ছেদ করে, এখন যদি ওই ক্ষেত্রে তাহলে দেখো আমি এখানে একটা পি একটা বিন্দু ধরলাম, এখানে একটা কিউ একটা বিন্দু ধরলাম, তাহলে ওই ক্ষেত্রে পি যার স্থানাঙ্ক হবে কত দেখো তো, আমি কোন অক্ষ এক্স এবং ওয়াই অক্ষের মধ্যে ধরেছি, তাহলে যার স্থানাঙ্ক হবে পি এক্স কমা ওয়াই, এবং উপরে যে একটা বিন্দু সেটাকে আমরা কিউ ধরলাম, তাহলে কিউ আমি ধরলাম উপরে একটা বিন্দু, তাহলে কিউ যার স্থানাঙ্ক কত, এটার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। ফাংশন দ্বারা সংজ্ঞায়িত তারপরে কি হবে, ফাংশন দ্বারা সংজ্ঞায়িত হবে এই এফ এ পি এবং কিউ, তারপরে হবে অবিচ্ছিন্ন, মানে কোনো কাটাছেঁড়া থাকবে না এদের মধ্যে, তাহলে অবিচ্ছিন্ন। তা এবং ইহাদের অবিচ্ছিন্ন অন্তরক সহগ বিদ্যমান থাকে, তবে লেখা যায়। তো দেখো, তবে আমরা কি লিখতে পারবো, গ্রিনের উপপাদ্যটা আমরা কি লিখতে পারবো, দেখো আমরা লিখতে পারবো, আমি এখানে হচ্ছে একটা রৈখিক সমাকলন, রৈখিককে সি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে পি, তাহলে পি হচ্ছে কোন অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, তাহলে ডিএক্স প্লাস কিউ কোন অক্ষ বরাবর আছে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে কিউ ডি ওয়াই। এটা হচ্ছে রৈখিক সমাকলন ইজ ইকুয়াল টু, আমি যদি তল সমাকলন ধরি তাহলে তল সমাকলনকে ডাবল ইন্টিগ্রেশন আর দ্বারা প্রকাশ করা হয়। আর তল সমাকলনে কি করব, দেখো আমি এখানে ডাবল ইন্টিগ্রেশন, তার মানে প্রথমের জন্য একটা অন্তরীকরণের জন্য একটা ডিএক্স ডিওয়াই পাবো, পরেরটার জন্য আরেকটা ডিএক্স ডিওয়াই পাবো। তো আমি ধরলাম এখানে প্রথমে এখানে আমাদের কিউ নিয়ে আসলাম, তাহলে এখানে সামনে প্রথমে কি ছিল, পি ছিল, এবার আমি সামনে কিউ নিয়ে আসবো, তাহলে কিউ আসলে আমাদের এখানে কি ডিএক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স মাইনাস, তাহলে এখানে সূত্রে হবে মাইনাস, কারণ পির সাথে কিউ থাকার কথা। তো দেখো, তাহলে কি আমি এখানে এক্সের সাথে থাকার কথা পি, কারণ এক্স অক্ষ বরাবর পি আছে, কিন্তু আমি এখানে কিউ নিয়েছি, তারপরে এখানে তাহলে এখানে প্লাসটা হয়ে যাবে মাইনাস, কারণ ওয়াই অক্ষের সাথে থাকার কথা কিউ, তাহলে আমাদের হয়ে যাবে কি, দেখো তো আমাদের যদি এখানে পি নিয়ে আসি, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ পি, তাহলে এখানে কি আছে, ও পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। আর প্রথমটার জন্য আমাদের কি, দেখো তো এখানে এক্স ওয়াই, তার মানে এখানে হবে ডিএক্স ডিওয়াই। কেন এখানে দুইটা হলো, জি জেড কেন হলো না, কারণ এখানে দুইটা সমাকলন আছে যেটাকে তল সমাকলন বলা হয়, আর তলের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, দৈর্ঘ্য বরাবর এক্স দিলাম আর প্রস্থ বরাবর ওয়াই দিলাম, এখানে আয়তন থাকলে আমরা এখানে আরেকটা জেড দিতাম। তো এটাই আমাদের কি করব, আজকে আমরা প্রমাণ করব। তো চলো আমরা এখন প্রমাণটা করি, তাহলে প্রমাণে আসো, প্রমাণ। তো দেখো, প্রমাণের অংশের মধ্যে আমি চিত্রটা আবার একবার উঠাই নেই, চিত্রটা তোমরা আবার একবার দেখো ভালো করে, চিত্রটা যদি বুঝতে পারো তাহলে তুমি এই ইকুয়েশনগুলো সমাধান করতে পারবা। এটা একটা বক্র আবদ্ধ ক্ষেত্র, তাহলে আবদ্ধ ক্ষেত্রের আমার কি অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর তোমার যে এই যে বৃত্তটা এক্স অক্ষের সমান্তরালে, এক্স অক্ষের সমান্তরাল মানে কি বলতো, এই যে এই বরাবর টানটা টানলাম, এখানে এই বিন্দুতে একটা এক্স অক্ষের সমান্তরালে আরেকটা টানতে রাখলাম, সেটা ওয়াই এর মান বোঝায়। তাহলে দেখো তো এখানে ওয়াই, আর আমি যদি এখানে
ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা নিই, তাহলে এখান থেকে সমান্তরাল রেখাটা দিলাম যেন বৃত্তটাকে স্পর্শ করে, বৃত্তটাকে কি করে, স্পর্শ করে। তাহলে দিলাম এক্স ইকুয়াল টু, আমি দেখো এক্স অক্ষ বরাবর, তাহলে সর্বনিম্ন বৃত্তটাকে স্পর্শ করেছে মনে করলাম এ, আর সর্বোচ্চ যে বিন্দুটা সেটা এক্স অক্ষ বরাবর সেটা হচ্ছে বি ধরলাম, আর ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ ওয়াই ইজ ইকুয়াল টু আমি সি ধরলাম, আর এখানে ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ যেটা সেটাকে ওয়াই ইজ ইকুয়াল টু আমি ডি ধরলাম। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। আর টোটাল এটা বৃত্ত ছিল সি। আমি আমার হিসাবের সুবিধার জন্য আমি বৃত্তটাকে দুইটা অংশে বিভক্ত করে দেবো। মনে করলাম আমি এই অংশ বরাবর কেটে দিলাম, তাহলে কেটে দিলাম, আমি মনে করলাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বড় হাতের এ, এটা হচ্ছে বড় হাতের বি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। দেখো আমার হিসাবের সুবিধার জন্য আমি কি করলাম, টোটাল বৃত্তটাকে কেটে আমি দুইটা অংশে বিভক্ত করলাম। টোটাল বৃত্তটাকে কেটে আমি কয়টা অংশে বিভক্ত করলাম, দুইটা। যার এই উপরের অংশ একটা, উপরের অংশটা কি তাহলে হবে দেখো বি কিউ এ, আর নিচ অংশটা হবে কি এ পি, এখানে হচ্ছে বি। আচ্ছা বলো তো, টোটাল বৃত্তের আবদ্ধ যে রেখা ছিল সেই আবদ্ধ ঘেরের রেখাটা ছিল সি। তাহলে আমি যখন কেটে আলাদা করলাম তাহলে নিচেরটাকে আমি তখন দিব সি1, আর উপরের যে অংশটা কেটে আলাদা করলাম তাকে দিব আমি সি2। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তো চলো আমরা এখন এই বাংলাটুকু লিখি। তাহলে ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা আর কে আবদ্ধকারী বক্ররেখা কি বলতো, সি, যেখানে অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল আর ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে বলতো সর্বোচ্চ কয়টা বিন্দু ছেদ করেছে, দুইটা, একটা এ একটা বি। আবার ওয়াই অক্ষ দেখো সি এবং ডি, সরলরেখা সি কে সর্বোচ্চ দুইটা, সর্বোচ্চ দুইটার বেশি হলে গ্রীন উপপাদ্য হবে না, দুইটা বেশির জন্য আলাদা সূত্র প্রমাণ আছে, এই সূত্র প্রমাণ তখন আর হবে না। সর্বোচ্চ দুইটি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। আবার দেখো তো আমাদের হিসাবের সুবিধার জন্য আমি সর্বোচ্চ দুটা বিন্দুতে ছেদ করে, বিন্দুগুলো হলো লিখে দিলাম এখানে, বিন্দুগুলো হলো, তাহলে বলো তো এক্স ইকুয়াল টু একটা এ, আবার এক্স ইজ ইকুয়াল টু একটা কত বি, তারপর আবার দেখো ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের একবার হচ্ছে সি, আবার ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের একবার ডি। আশা করা যায় তোমরা এই চিত্র থেকে এটা লিখতে পারবা। তো দেখো এখন সি যে আবদ্ধ বক্ররেখাকে আমি উপর নিচে দুইটি অংশে বিভক্ত করব। এখন সি বক্র রেখাকে উপর ও নিচ দুই অংশে বিভক্ত করি, যার নিচের অংশ হবে, তা দেখো তো নিচের অংশটা আমাদের কি দেব, আমি তোমাদের একটা ইকুয়েশন আমি বুঝাই। তো দেখো তোমরা আগে সর্বপ্রথম একটা থিওরি বোঝো, তারপরে আমি তোমাদের এই অংশটা করে দেই। তো তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছ, একটা মনে করো বৃত্ত যার স্থানাঙ্ক ব্যবস্থায় এখানে বৃত্ত, তাই না, এটা তো বৃত্তের কেন্দ্রে মূল বিন্দু, তার মানে কি এটা মূল বিন্দু মানে কি 0। এখান থেকে এইটুকু বৃত্তটার কি বলো তো ব্যাসার্ধ না, ব্যাসার্ধকে আমি এ ধরলাম বা আর ধরলাম, কোনো সমস্যা নেই। তো ধরো তাহলে প্রত্যেকটা তো এখান থেকে এইটুকু ব্যাসার্ধ এ, এটাও ব্যাসার্ধ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ এ, এখান থেকে এইটুকু ব্যাসার্ধ এ। তাহলে বলো তো বৃত্তটার সমীকরণ কি হবে বলো তো, তোমরা পড়েছো বৃত্তের সমীকরণ কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, মানে ব্যাসার্ধের উপর স্কোয়ার মানে আর এর উপর স্কোয়ার বা এর উপর স্কোয়ার। এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো যে একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে বলো তো এখান থেকে যদি আমি ওয়াই এর ইকুয়েশন বের করতে চাই তাহলে ওয়াই ইকুয়াল টু কি, আমি এক্সটাকে উপাশে পার করে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্সটা উপাশে চলে গেলে কি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো তো এখান থেকে ওয়াই যদি আমি বের করতে চাই তাহলে কি পাবো, প্লাস মাইনাস রুট অফ পাওয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পারতেছো যে আমরা এটা কীভাবে ইকুয়েশনটা সমাধান করতেছি। তো চলো এখন তাহলে কি দেখো তো ওয়াইয়ের ভ্যালু কয়টা আসলো, তার মানে কি y1 ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি প্লাস একবার নিব, যদি আরেকটা মান লিখি ওয়াই না দে ওয়াই ইকুয়াল টু আমি একটা মাইনাসের জন্য লিখবো। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তার মানে দেখো আমার ওয়াই অক্ষ বরাবর উপরের দিকটা হচ্ছে +1, তাহলে বলো তো আমি উপরের যে অংশটা দেখো উপর এবং নিচের অংশকে বিভক্ত করে পাই, তাহলে নিচের অংশ হবে, তাহলে আমি যদি C1 ধরি তাহলে দেখো তো নিচের অংশটা আমি এই যে এই অংশটা আমি C1 ধরেছি, আর উপরে যে এই অংশটাকে আমি C2 ধরেছি, তাহলে নিচের অংশ হবে C1 এবং উপরের অংশ হবে C2, উপরের অংশ এবং উপরের অংশ হবে C2। তাহলে দেখো তো তাহলে আমার এখানে দেখো তো এটা কার ফাংশন হচ্ছে y ইজ ইকুয়াল টু আমাদের কিসের ফাংশন, এটা যদি আমি ফাংশন ধরি তার মানে আমি কি লিখতে পারবো y ইজ ইকুয়াল টু লিখতে পারবো f, এটা কার ফাংশন, এ তো তোমার কি ছিল, এ তো তোমার ব্যাসার্ধ তো একটা বৃত্তের ফিক্সড থাকে, আর x কি এখানে চলক যার মান কি হতে পারে পরিবর্তন হতে পারে, তার মানে yটা হচ্ছে কার ফাংশন হচ্ছে বলো তো x এর ফাংশন। আর যদি আমি এটা নিচে অংশের ক্ষেত্রে যদি y এর জন্য ধরি মানে নিচের অংশটাকে আমরা 1 ধরেছি, তার মানে কি হবে f1, আর যদি উপরেরটা হয় তাহলে বলো তো উপরেরটা কি হচ্ছে, দেখো তাহলে উপরেরটা y ইজ ইকুয়াল টু কার ফাংশন হচ্ছে, তার মানে f2 কার ফাংশন, এটা কি এর ফাংশন আমি বলতে পারবো, এ তো তোমার ব্যাসার্ধ, এ কি কার ফাংশন, এ তো ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ তো ফিক্সড 2 3 4 5 আর একটা ব্যাসার্ধ ছাড়া তো বৃত্ত কল্পনা হবে না, বৃত্ত আঁকানো সম্ভব না, তার মানে এই ফাংশনটা হবে x এর ফাংশন। আশা করা যায় তোমরা এই ফাংশনটা কি করে কোথা থেকে আসলো তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমি অনেক ভিডিও দেখেছি এই ফাংশনটা কি করে লেখে, ওরা আসলে মুখস্থ করে লিখে দেয়, তো তোমরা আসলে এই ভিডিওটা যারা দেখবা তাহলে মনে করবা কোথা থেকে আসলো তোমরা আসলে এটা বুঝতে পেরেছো। তো আমি এই কথাটা এখন এখানে লিখবো, তো দেখো তো আমি এখানে এই কথাটা এখানে লিখে রাখবো, দেখো আমাদের এখানে কি আসলো C1 হচ্ছে নিচের ফাংশন তাই না, C1 নিচের বৃত্তেরও আর উপরের বৃত্ত হচ্ছে C2, তাহলে দেখো তাহলে অতএব আমার কি C1 কি নিচের অংশ না, তাহলে নিচের অংশকে আমাদের লেখা যাচ্ছে কি দেখো তো নিচের অংশটা কার ফাংশন হচ্ছে নিচের, তাহলে নিচেরটা আমরা 1 ধরেছি, তাহলে আমাদের কি লেখা যাবে নিচেরটা y C1 ইজ ইকুয়াল টু y ইকুয়াল টু কত লেখা যাবে f(1 * x), আবার C2 উপরের ফাংশনটা কি লেখা যাবে y ইজ ইকুয়াল টু f2 * x। আশা করা যায় এই অংশটুকু কিভাবে আসলো তোমরা এরপরে বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমি অনেক ভিডিও দেখেছি এইটা মুখস্থ করতে বলে কিন্তু কখনো বলতে পারেনি যে এটা কোথা থেকে এসেছে। তো দেখো তাহলে আমি এই যে আর যে ফাংশন, তাহলে এই আরটাকে রিজনটাকে কি করে লেখা যাবে, তাহলে অতএব আমি লিখব আরকে লেখা যায়। তো দেখো তো তোমরা ভালো করে দেখবা তাহলে এখানে কয়টা অংশ হইলো আমরা বিভক্ত করেছি, একটা নিচের অংশ একটা উপরের অংশ, তার মানে নিচেরটাকে আমরা প্রথম ধরেছি উপরেরটাকে আমরা 2 ধরেছি, তাহলে 1 নং ইকুয়াল টু লিখে যাবে। দেখো তো 1 নাম্বার আমি যদি স্থানাঙ্ক ব্যবস্থায় বিবেচনা করি তাহলে x এর ভ্যালু কোথা থেকে স্টার্ট, a থেকে স্টার্ট b তে শেষ, তার মানে x এর ভ্যালু a থেকে স্টার্ট, তার মানে সর্বনিম্ন হচ্ছে a ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এক্স এর ভ্যালু সর্বোচ্চ কত বি। এখানে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু কেন দিলাম, কারণ এক্স এর মান এর থেকে বড় অথবা এ এর সমান, তারপরে দেখো আমি যদি এটা এখন ফাংশন রূপে লিখি তাহলে কি আসবে দেখো তো, তাহলে আমাদের কি এখানে প্রথম অংশের জন্য তার মানে এখানে কি লেখা যাবে প্রথম অংশের জন্য আমাদের কি এক্স অক্ষের জন্য, তাহলে দেখো তো এক্স অক্ষ আমি তো এটা এক্স অক্ষ না, তাহলে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ আমি মনে করলাম পি থেকে আমাদের কিউ তাই না, তাহলে পি থেকে কিউ বিন্দুতে আমি যদি যাই তার মানে কি F1 থেকে আমরা কোথায় যাচ্ছি F2 থেকে যাচ্ছি, F1 মানে প্রথমটা তো আমাদের C2 মানে কি উপরের অংশ আর C1 মানে কি নিচের অংশ, তাহলে এক্স অক্ষ এই যে এটা এক্স অক্ষ, তার মানে এখান থেকে আমি যদি একটা রেখাটা নিই মনে করলাম এই রেখাটা, তার মানে ফাংশনের ক্ষেত্রে হবে কি দেখো তো F1 থেকে যাবে F2 তে আর কোন বরাবর যাচ্ছে y অক্ষ বরাবর, তার মানে আমি লিখতে পারবো তাহলে F1 এখানে আমাদের কি x আর কোন অক্ষ বরাবর যাচ্ছে y অক্ষ বরাবর যাচ্ছে ইজ ইকুয়াল টু আমাদের কত F2 এখানে হবে x।
আবারও একবার বলি, তোমরা শোনো। আমি প্রথমে স্থানাঙ্ক ব্যবস্থাটা লিখলাম, তারপরে দেখো আমি ফাংশন লিখব। তো আমি এই বৃত্তটাকে আমি এই অক্ষ বরাবর, কারণ এক্স অক্ষের মান তো আমাদের এই যে এই অংশটা এইভাবে কেটে দিতে হবে। তাহলে ফাংশনের ক্ষেত্রে যদি আমি কেটে দেই, তার মানে কি F1 থেকে আমাদের যাবে F2-তে, তাহলে সর্বনিম্ন লয়ের লিমিট হবে F1x। আর কোন অক্ষ বরাবর যাচ্ছে? ওয়াই অক্ষ বরাবর, যেহেতু এখানে ওয়াই এর ফাংশন, তাহলে ওয়াই ইন্টু সর্বোচ্চ আপার লিমিট কত? F2x। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 নাম্বার শর্তের জন্য আমাদের কি হবে? দেখো 2 নাম্বার শর্ত আমাদের কি, এটা প্রথম ছিল, তাহলে 2 নাম্বারটা যে এটা, তাহলে 2 নাম্বার লয়ার লিমিট কত? c ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা কি কোন বরাবর যাচ্ছে? y বরাবর, ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা আমাদের d। তাহলে ফাংশন আকারে লেখো। দেখো আমি যদি ফাংশন আকারে লিখি, তাহলে এইখান থেকে এই পাশে, তাহলে নতুন করে একটা ফাংশন ধরলাম g1 ইন্টু এক্স। আর আমি এখানে কোন অক্ষ বরাবর ধরেছি? y অক্ষ বরাবর। তাহলে দেখো তো, আমি y অক্ষ বরাবর যদি নেই, তাহলে আমাদের কি x অক্ষ বরাবর আমাদের কি বিন্দুটা সেট করবে, এখান থেকে এই পাশে যাবে, তাই না? তাহলে এখানে তখন হবে তোমাদের x হবে তখন, তাহলে এখানে হবে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, তখন হবে g2। আর এখানে তোমাদের যেহেতু এখানে আমাদের কত ছিল, এখানে y, তাহলে এখানে হবে y, আর এখানে হবে y, কারণ এটা যেহেতু y এর মান তোমাদের বের করতে হচ্ছে। তাহলে আশা করা যায় তোমরা এই ফাংশনটুকু কি করে এসেছে এটুকু বুঝতে পেরেছো। তো চলো এরপরের অংশটা আমরা সমাধান করি। তো দেখো তো, আমরা অলরেডি কি বের করে ফেলেছি। আমাদের ইকুয়েশনটা যদি মনে রাখা যায়, তাহলে আমরা বের করতে পারবো। তাহলে এটা ছিল আমাদের আমি এই অংশটার মধ্যে আমি নিচের অংশটা নিয়ে প্রথমে কাজ করব, তার মানে প্রথম শর্ত নিয়ে আমি কাজ করব। তাহলে দেখো তো, শর্ত নাম্বার 1-এর ক্ষেত্রে আমি যদি হিসাব করি, তাহলে আমি এখন লিখব কি 1 নং শর্তের জন্য। তাহলে দেখো তো 1 নম্বর শর্তের জন্য আমাদের কি বের করতে হবে? 1 নম্বর শর্তের কি বিন্দু ছিল? পি বিন্দু। তাহলে এই যে এখানে পি বিন্দু, তার মানে আমি এই অংশটাকে বের করব। তাহলে দেখো তো, এটা ইন্টিগ্রেশনটা আমি ভেতরে যদি গুণ করে দিই, তাহলে কি পাবো? ডাবল ইন্টিগ্রেশন আর মানে তল সমাকলন, আর এখান থেকে আমি পার্শিয়াল ডেরিভেটিভ পি, পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই ডিএক্স ডিওয়াই, এই অংশটাকে দেখো পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই, এই অংশটাকে প্রথম আমরা সমাধান করব। তাহলে দেখো তো, আমাদের এই যে এখান থেকে আমি পির মানটাকে বের করলাম, তাহলে ডাবল ইন্টিগ্রেশন আর পি এখানে পার্শিয়াল ডেরিভেটিভ পি, পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই ডিএক্স ডিওয়াই। তো এই অংশটাকে চলো আমরা প্রথমে সমাধান করি। তো চিত্রটা আমি আরেকবার এখানে দেখাই নিলাম, আমি শুধুমাত্র বোঝার জন্য আমি আরেকবার চিত্রটা দেখাই নিলাম। তাহলে এখান থেকে এরকম, এখান থেকে এরকম, এখানে ছিল পি, এখানে ছিল কিউ, এখানে ছিল এ, এখানে ছিল বি, এখানে ছিল সি, এখানে ছিল ডি। আর এটা হচ্ছে F1 আর এটা হবে F2, এখানে ছিল এক্স আর এখানেও ছিল এক্স। আচ্ছা, তাহলে দেখো আমি ওয়াইয়ের ক্ষেত্রে এটা লিখলাম না। তাহলে দেখো আমাদের, আমি এই ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিব। তাহলে ইন্টিগ্রেশনটাকে ভেঙে দিলাম, এখানে ডাবল ইন্টিগ্রেশন আছে। আর দেখো তো, পার্শিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে আমি এই ওয়াইটাকে সামনে নিব, তাহলে ইন্টিগ্রেশন দিলাম, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ পি, পার্শিয়াল ডেরিভেটিভ কার সাপেক্ষে? ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে ওয়াইয়ের সাপেক্ষে। তাহলে এই এক্সটাকে পরে দিব, ওয়াইটাকে সামনে নিয়ে আসবো, ডিওয়াই। তাহলে এই দুটার এই অংশটুকুর কাজ আমি আলাদাভাবে করব, এই জন্য আমি এখানে থার্ড বন্ধনী দিলাম। তারপরে দেখো এখানে আমাদের ছিল কি এই পার্শিয়াল ডেরিভেটিভের জন্য, তাহলে আমাদের ডিএক্স বাকি আছে, তাহলে ডিএক্স দিলাম। তো এবার দেখো তোমরা, তো এবার আমাদের লিমিট বসানোর পালা। তো দেখো তো, ডিএক্স বরাবর এর সাথে কোনো ফাংশন টাংশন আছে না, তাহলে ডিএক্স বরাবর আমাদের স্থানাঙ্ক কত? আপার লিমিট আর লোয়ার লিমিট দেখো ডিএক্স বরাবর। তাহলে ডি, এই যে এখানে আমি অলরেডি লিখে রেখেছি প্রথম অন্তর্গতরণ, তাহলে এর থেকে শুরু বিতে শেষ, তার মানে এখানে হবে এক্স ইজুকাল টু এ, এক্স ইজুকাল টু বি। আর এখানে তো আমাদের ফাংশন রূপে কাজ করতেছে, কারণ ডি ডিভাইডেড বাই ডিএক্স, এটা অন্তরীকরণ যোগ্য, তার মানে এটা ফাংশন রূপে লিখতে হবে। তাহলে দেখো তো, ফাংশন রূপে আমাদের আপার লিমিট কত, লোয়ার লিমিট কত, ফাংশন রূপে লেখা। তাহলে ওয়াইয়ের সাপেক্ষে এই যে ওয়াই, তার মানে এই যে এখানে দেখো ডি ওয়াই, এই যে ডি ওয়াই, তাহলে এটার সাপেক্ষে লোয়ার লিমিট হচ্ছে F1x আর আপার লিমিট হচ্ছে F2x। তাহলে বসায় দাও এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট বসে দিলে কি হবে? এখানে আমাদের y ইজুকাল টু F1x আর এখানে হবে F2x। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তারপরে দেখো, তারপরে এখানে দেখো আমি এই ইন্টিগ্রেশনটা রেখে দিলাম, তাহলে x ইজুকাল টু a আর এখানে হবে b, এটা রেখে দিলাম। তো দেখো
এই ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পরের বিপরীত, আর এটা যদি কেটে যায় তাহলে আমাদের কি থাকবে শুধু বলো তো, শুধুমাত্র যাকে আমরা অন্তরীকরণ করতেছি সে থেকে যাবে। তার মানে এখানে জাস্ট শুধুমাত্র পি থাকবে। আর প্রথমেই বলে দেওয়া আছে দেখো তো, পি হচ্ছে স্থানাঙ্ক, কার স্থানাঙ্ক, এক্স এবং ওয়াইয়ের স্থানাঙ্ক। তাহলে এখানে আমি দিলাম পি এক্স কমা ওয়াই। তাহলে দেখো আর একবার বুঝাই দিই, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন পরস্পরের বিপরীত, ওয়াই আর ওয়াই ক্যান্সেল আউট। তার মানে আমি থাকবে শুধুমাত্র যাকে অন্তরীকরণ করতেছি সের মান দিলাম। তাহলে কি এখন কি লিমিট বসাবো না? তাহলে লিমিট কি ছিল আমাদের, ওয়াই ইজুকাল টু ছিল f1, এখানে আর ওয়াই আর দিলাম না, f1 এক্স, আর আপার লিমিট ছিল কি f2 এক্স, আর তারপরে এখানে কি ছিল dx। তো দেখো এরপরের অংশটা আমরা সমাধান করি, তারপর এখন লিমিট বসাবো। তাহলে এখানে বি আর এক্স ইজুকাল টু এখানে এ। তাহলে দেখো লিমিট কার সাপেক্ষে এটা অন্তরীকরণ করেছিলাম আমরা, ওয়াইয়ের সাপেক্ষে, তার মানে ওয়াইয়ের জায়গায় আমার লিমিট বসাইতে হবে। তাহলে এখন দেখো পি, তাহলে এক্স আমাদের থেকে যাবে, ওয়াইকে লিমিট বসাও আপার লিমিট, তাহলে কি আসবে f2 এক্স, তারপরে কি সূত্রের মাইনাস লোয়ার লিমিট, তাহলে এক্স লিমিট বসাবো কার জায়গায়, ওয়াইয়ের জায়গায়, কারণ ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা। তাহলে ওয়াইয়ের জায়গায় বসাইলে আসবে কত, কমা f1 এক্স, আর থার্ড বন্ধনী লাস্টে কি ছিল আমাদের dx। আশা করা যায় তোমরা লিমিটের মানটুকু বসানো এবং অন্তরীকরণটুকু বুঝতে পেরেছো। তো চলো এরপরের অংশ সমাধান করি। এরপরের অংশ কি করব, আমি এটা তার ভেতরে গুণ করে দিব। তাহলে আমি সর্বপ্রথম ইন্টিগ্রেশন বি, এখানে হবে এ এক্স ইজুকাল টু এ, প্রথমে হবে কত পি এক্স কমা f2 এক্স dx, আবার এটা দ্বারা এটাকে গুণ করব, মাইনাস ইন্টিগ্রেশন বি এক্স ইজুকাল টু এ পি এক্স f1 এক্স dx। আশা করা যায় তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো দেখো এখন দেখো আমি এখন কি করব, আমাদের এইটুকু লক্ষ্য দাও, আমাদের এখানে কি ছিল, এটা ছিল এ না, এটা কি ছিল, এটা ছিল আমাদের বি, তাই না? তাহলে দেখো তো আমাদের নিচে এই অংশটুকু কি ছিল সি, আর এটা পি একটা বিন্দু ধরে রেখেছিলাম, এইটুকু উপরের অংশটুকু ডির সাথে এটা ডি না, তাহলে ডি। দেখো তো আমাদের এই অংশটা আমাদের আসতেছে কত, আপার লিমিট এ থেকে কোথায় যাচ্ছে বিতে, তার মানে এ থেকে এই যে এখানে বিতে যাচ্ছে, তাই না? যদি আমি দেখো তো আমি কোনো কারণে আমি যদি ইন্টিগ্রেশনটা আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে দেই, তাহলে সামনে একটা কি পড়বে বলো তো, মাইনাস পড়বে। তাহলে ইন্টিগ্রেশনটা আমি যদি লোয়ার লিমিট চেঞ্জ করে দিলাম, তাহলে এগুলোর উপরে বি আসবে কোথায়, নিচে, তাহলে সামনে একটা মাইনাস পড়বে। আর পি এখানে আছে কি এক্স কমা f2 এক্স dx, মাইনাস এখানে যা আছে তাই থেকে গেল, বি এখানে এ, আর পি এখানে আমাদের আছে কত এক্স কমা f1 এক্স dx। তো দেখো এবার তোমরা একটু লক্ষ্য দাও, এটা তাহলে আসলে কত দেখো তো, বি থেকে এতে মাইনাসের দিকে। তাহলে এখানে এর মাইনাসটা আমি আগে কমন নেই, তারপরে তোমাদের বোঝাই। মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে থেকে গেল কি দেখো এ বি পি এক্স f2, এখানে আর এক্স দিলাম না, f2 দিলাম dx, কমা এখানে কি থেকে যাচ্ছে বি এ পি এক্স f1 এক্স আর দিলাম না dx। আর এই মাইনাসটা কমন নেওয়ার কারণে এই মাইনাসটা হয়ে যাবে আমাদের কি প্লাস। তো দেখো তো আমাদের এটা কোথা থেকে কোথায় আসতেছে, দেখো তো বি থেকে এতে, তার মানে এই যে দেখো এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তো তাহলে বি থেকে এতে, তাহলে বি থেকে এতে, তার মানে এটা কোন পথ অতিক্রম করলো, C2 পথটা অতিক্রম করলো না। দেখো তো যেহেতু আমি এখানে অলরেডি দুইটা অংশে বিভক্ত করে দিয়েছি, তোমাদের প্রথমে বলে দিয়েছিলাম, এই যে দেখো দুটো অংশে বিভক্ত করে দেখো, এই বি থেকে এতে, এটা তো যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে বি থেকে এতে আসতেছে, তার মানে কোনটুকু পথ অতিক্রম করে আসলো, আবদ্ধ রেখা C2 অতিক্রম করে আসলো। এই জন্য এখানে তখন তোমাদের দিতে হবে কি মাইনাস, আমি দিলাম ইন্টিগ্রেশন, এখানে থার্ড বন্ধনী দিলাম, তখন এই বি থেকে এ মানে বোঝাচ্ছে আমাদের ক্লস সারফেস, এখানে ক্লস না, আমি যেহেতু অর্ধ কাটাই তো অলরেডি আছে, তার মানে এখানে C2 পথ অতিক্রম করেছে, তার মানে পি এখানে এক্স f2 dx। তাহলে বলো তো এখানে আর লিমিট আমি দিলাম না, লিমিটটা চেঞ্জ করে দিলাম, কারণ লিমিট কি ছিল বি থেকে এ, আর বি থেকে এ মানে কি, এই যে বি থেকে এই যে এ পর্যন্ত আসা মানে কোনটুকু পথ এসেছে C2 পথ, তাহলে এই জন্য এখানে C2 দিলাম, প্লাস এখানে দেখো আবার এ থেকে বিতে গিয়েছে, তার মানে এ থেকে বিতে যাওয়া মানে কোনটুকু পথ অতিক্রম করেছে, C1 পথ অতিক্রম করেছে, তাহলে এখানে দিলাম তখন C1, তাহলে পি এক্স f1
ডিএক্স। আশা করা যায় তোমরা বুঝেছো। তাহলে দেখো তো C1 আর C2 যোগ করলে কি পাওয়া যাবে, তাহলে নিচের অংশ C1 উপরের অংশ C2, তার মানে কি একটা ক্লজ আবদ্ধ ক্ষেত্র পাওয়া যাবে যেটা বদ্ধ। তার মানে কি C1 আর C2 যোগ করলে আমাদের কি পাওয়া যাবে, ক্লজ একটা বদ্ধ ক্ষেত্র, যেটাকে আমরা কি বৃত্ত দ্বারা প্রকাশ করেছিলাম, সি বৃত্ত দ্বারা। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। C1 আর C2 যোগ করলে কি আমাদের একটা বদ্ধ বৃত্তক্ষেত্র সি পাওয়া যাবে না, আর এটা মিলে তখন আমাদের হয়ে যাবে কি দেখো পি, আর এটা আর আমি আর লিখলাম না, তাহলে হবে কি পি ডি এক্স। তাহলে আমাদের আসবে কি পি ডি এক্স মাইনাস, তাহলে এটাই আমাদের প্রথম একটা অংশ আসলো। তার মানে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ পি পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই ডিএক্স ডিওয়াই ইজুকাল টু আমাদের আসলো এই যে এই অংশটুকু। তো অনুরূপভাবে আমরা এখন কিসের মান বের করবো, পার্শিয়াল ডেরিভেটিভ ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ এক্স ডিএক্স ডিওয়াই ইন্টিগ্রেশন এটার মান অংশ বের করবো। তো চলো আমরা এই পরের অংশটুকু বের করি। তাহলে আমি কি লিখবো, দ্বিতীয় সত্যের জন্য তাহলে 2 নম্বর সত্যের জন্য কি আসতেছে দেখো, পার্শিয়াল ডেরিভেটিভ এখানে আর ছিল, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ কিউ পার্শিয়াল ডেরিভেটিভ এক্স ডিএক্স ডিওয়াই, তাহলে ইকুয়াল টু, এটাকে আমি আলাদা আলাদা করে লিখবো। আলাদা আলাদা করে লিখলে কি পাওয়া যায় দেখো, তাহলে এটা আমি প্রথমে ইন্টিগ্রেশন দুটো আলাদা করে দিলাম, পার্শিয়াল ডেরিভেটিভ কিউ পার্শিয়াল ডেরিভেটিভ এক্স, কার সাপেক্ষে আমাদের এক্স, তাহলে এক্সটা কাছে আছে, তাহলে এক্সটাই রেখে দিলাম। তাহলে এই মিলে একটা নিলাম, আর এইটার সাথে তাহলে কে যাবে, ডিওয়াই যাবে, তাহলে ডিওয়াই, তাহলে এইটা ইন্টিগ্রেশনটা ডিওয়াই এর জন্য আর এই ইন্টিগ্রেশন ডিএক্স এর জন্য। এখন লিমিট বসান, তাহলে ডিওয়াই এর লিমিট দেখো তো, এই যে দেখো এই যে ওয়াই, তাহলে এখানে তো এর সাথে কোনো ফাংশন নাই, তার মানে এখানে লিমিট বসবে শুধু স্থানাঙ্ক, তার মানে সি থেকে ডি পর্যন্ত, তাহলে এখানে হবে ওয়াই সি থেকে কোন পর্যন্ত, ডি পর্যন্ত। আর এখানে লিমিটের ক্ষেত্রে, তাহলে লিমিটের ক্ষেত্রে বসাও, তাহলে লিমিটের ক্ষেত্রে বসাইলে কত, G1 থেকে G2 তে যাবে ওয়াই, তাহলে এখানে হবে G1 ওয়াই আর এখানে হবে G2y। অনুরূপভাবে আমরা যদি ইকুয়েশনটা সমাধান করি, তাহলে আমি তাড়াতাড়ি করতেছি একটু, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকবে সি, এখানে আর ওয়াই দিলাম না, এখানে ডি, তাহলে এটা পার্শিয়াল ডেরিভেটিভ করলে কি দেখো, ডেরিভেটিভ আর অন্তরীকরণ আর যোগজনকরণ পরস্পর বিপরীত, তাহলে থাকবে কি এখানে শুধু কিউ, তার মানে কিউ এবং কিউ হচ্ছে এক্স এবং ওয়াই এর স্থানাঙ্ক ছিল। তারপরে আমাদের এখন কি লিমিট বসানোর জন্য এখানে আপার লিমিট দিব আর লোয়ার লিমিট দিব, তারপরে ডিওয়াই। একবারে হিসাব করলে আমাদের কী পাবো, আপার লিমিটের জন্য আমরা কী পাবো দেখো, কিউ এটা কার সাপেক্ষে অন্তর্করণ করেছি, এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর জায়গায় আমাদের বসবে, তাহলে এক্স এর জায়গায় আমি এখানে G2 ওয়াই ইন্টু ওয়াই মাইনাস কিউ, এখানে এক্স এর জায়গায় বসবে, তাহলে মানে G1 ওয়াই ইন্টু ওয়াই, তারপরে কি দেখো আমি একবারে যদি গুণ করে দেই, তার মানে এটা দ্বারা আমি একবারে যেহেতু একটা লাইন গ্যাপ দিব, তাহলে এটা দ্বারাও গুণ করে দেবো, তাহলে এটা দ্বারা এর সাথে গুণ হয়ে গেল, মাইনাস এখানে ডিসি, এটা দ্বারা আমাদের এখানে, তাহলে আমাদের কত, এখানেও ডিওয়াই আসবে আর এখানেও ডিওয়াই যাবে। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি তো ভিডিও ওই পাশের অংশটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, তাহলে তোমরা যারা দেখবা তাহলে এটা বুঝতে পারবা। তো দেখো আমি যদি এখন এই লিমিটটা চেঞ্জ করে দিই, তাহলে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আমি এখান থেকে আর ওয়াই লিখবো না, শুধু লিখবো G2 ওয়াই ডিওয়াই মাইনাস, এটা যদি লিমিট চেঞ্জ করে দিই, তাহলে এটা মাইনাস পড়বে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে দিয়ে, তাহলে লিমিট চেঞ্জ, তাহলে সি ডি কিউ G1 ওয়াই ডিওয়াই। তো দেখো তো এটা যাবে সি থেকে ডি পর্যন্ত, দেখো সি থেকে ডি, তার মানে এই যে এখানে এটা আমাদের সি থাকবে, এখানে উপরে এই যে সরি এখানে সি, এখানে হচ্ছে আমাদের ডি, তার মানে এই যে এইখান থেকে এদিকে যাবে, তার মানে কোথা থেকে যাচ্ছে দেখো তো, C1 থেকে C2 তে যাচ্ছে, তাই না? তাহলে এখানে ক্লোজ সেলফ আমাদের আসবে কত, C1 থেকে C2, তার মানে এখানেও আমাদের আসবে C1 পথ কিউ G1 ওয়াই ডিওয়াই প্লাস এখানে আসবে C2 পথ কিউ G1 ওয়াই ডিওয়াই। তাহলে দেখো তো C1 আর C2 তখন যোগ করলে আমাদের কত আসবে, C1 আর C2 থাকলে একটা আবদ্ধ ক্লজ সারফেস চলে আসবে, সেটা হচ্ছে সি, সারফেস তো নয়, ক্লজ একটা বৃত্ত চলে আসবে সি, কারণ C1 আর C2 যোগ করলে তো পুরো বৃত্তটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এখানে এখন একটা লিখবো, তাহলে কিউ এগুলো আর লিখবো না, তাহলে আসবে কি ডিওয়াই। এটা ছিল আমাদের, মনে করলাম। আচ্ছা একটাও তো ইকুয়েশন দেয়নি, এটা আমরা দিলাম হচ্ছে এটা আমরা দিলাম 1 নম্বর ইকুয়েশন, আর এটা দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন। তো চলো তাহলে সামনের অংশটা আমাদের কি আসলো দেখো, সামনের অংশ ছিল কি ইন্টিগ্রেশন ডাবল ইন্টিগ্রেশন আর মানে তল সমাকলন ডি কিউ ডিএক্স
আর ডিএক্স ডিওয়াই, এটা ইকুয়াল টু আমাদের আসলে এই যে এটা। এবার আমরা কি করব দেখো, তাহলে কিউ আগে নিয়ে আসতে হবে না, তাহলে দেখো তো এখানে পি আগে আসবে, তাহলে পি তো আগে আসছে তাই না। তাহলে আমাদের এবার আমরা কি করব, আমরা এই দুটো ইকুয়েশন আমরা কি করে দিব, এখানে আমাদের কিউ এখানেও কিউ, তার মানে দুটো ইকুয়েশন আমরা বিয়োগ করে দিব। তার মানে আমি লিখবো কিউটা আগে নিয়ে আসতে হবে, দেখো এখানে কিউ আগে আছে, তার মানে 2 নাম্বার ইকুয়েশন থেকে 1 নাম্বার ইকুয়েশন বিয়োগ করি, তাহলে 2 - 1 করে পাই। তাহলে দেখো তো 2 নাম্বার ইকুয়েশনটা কি, ইন্টিগ্রেশন আর ডিকিউ ডিভাইডেড বাই ডিএক্স ডিওয়াই মাইনাস, তাহলে ডান পক্ষের সাথে বাম পক্ষ ডান, তাহলে এখানে পি কিউ ডিএক্স ডিওয়াই, তাহলে ডাবল ইন্টিগ্রেশন আর ডিপি ডিওয়াই ডিএক্স ডিওয়াই মাইনাস, তাহলে এখানে আমার 2 নাম্বার, তাহলে এটা আগে আসবে, তাহলে প্লাস ইন্টিগ্রাল সি কিউ ডিওয়াই মাইনাস, দেখো তো এটা মাইনাস আমরা মাইনাস করতে হবে, এর সামনে নিজের একটা মাইনাস, তাহলে মাইনাস আমাদের কি হয়ে যাবে এখানে প্লাস ইন্টিগ্রাল সি, এখানে থাকবে পি ডিএক্স। তাহলে দেখো এবার তোমরা দেখো, আমরা যদি এখান থেকে আমরা কমন নেই, এটা আর এটা কমন, তাহলে এখানে কি পাবো দেখো আর, তাহলে এখান থেকে ডিএক্স ডিওয়াইও কমন, তাহলে সেটা বাহিরে নেব, তাহলে এখানে কি পাবো ডিকিউ ডিএক্স মাইনাস, এখান থেকে পাবো ডিপি ডিওয়াই, এখানে এক্স এখানে ওয়াই কমন, আর এখানে ক্রস ইন্টিগ্রাল দুটো কমন নিলাম একটা, তাহলে এখানে থাকবে কি দেখো কিউ ডিওয়াই প্লাস পি ডিএক্স, এটা যদি একটু সাজে লিখি তাহলে অতএব আমি এটা সামনে লিখলাম, তাহলে ক্রস ইন্টিগ্রাল সি পিটাকে সামনে লিখলাম পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই ইকুয়াল টু আমাদের সারফেস ইন্টিগ্রাল আর ডিকিউ ডিএক্স মাইনাস ডিপি ডিওয়াই ডিএক্স ডিওয়াই। এটি হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফড, এটি আমাদের গ্রিনের উপপাদ্য প্রমাণিত। আশা করা যায় তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে কমেন্টে জানাবা, আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর ইনশাল্লাহ আগামী মাসের 15 তারিখ থেকে তোমাদের নতুন ব্যাচ শুরু হবে। যারা ভর্তি হতে চাও তারা ডিসক্রিপশন বক্সে আমার সাথে কথা বলতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আমি প্রত্যেকটা অধ্যায়ে ইনশাল্লাহ প্রত্যেকটা বইয়েরই আমি ফার্স্ট লেসন তোমাদের জন্য ফ্রিতে দিয়ে দিব। 15 তারিখের মধ্যে তোমরা দেখতে পারো যে ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, যে না আমার ভালো লাগতেছে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আসসালামু আলাইকুম।